আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামারের সেট 6 নিয়ে আলোচনা করব। অন্যান্য সেটগুলোতে যেরকম গ্রামার ছিল বিভিন্ন ধরনের, ঠিক এখানেও বিভিন্ন ধরনের গ্রামার পাবো। সেট 6 এর প্রথম যে গ্রামারটা রয়েছে, দ্য প্রিন্সিপাল অ্যাওয়ার্ডেড দ্য উইনার্স উইথ মেডালস, ভয়েস চেঞ্জ। তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে আমরা জানি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তাহলে অবজেক্ট প্রথমে খুঁজে বের করব। তাহলে এইখানে প্রথমে রয়েছে দ্য প্রিন্সিপাল সাবজেক্ট, অ্যাওয়ার্ডেড ভার্ব, দ্য উইনার্স এটা হচ্ছে অবজেক্ট, উইথ মেডালস এটুকু কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। কিভাবে সাবজেক্ট বের করতে হয়? ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হবে অবজেক্ট। তাহলে ভার্বকে যদি প্রশ্ন করা হয় যে প্রিন্সিপাল কাকে বা কাদেরকে মেডাল দিয়ে পুরস্কৃত করেছিল, উইনার্সদের মানে বিজয়ীদের, তাহলে এখানে অবজেক্টটা হয়ে গেল দ্য উইনার্স। অবজেক্টকে সাবজেক্ট করলে হবে দ্য উইনার্স। এবার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বা বিভার্ব বসাতে হয়। তাহলে অ্যাওয়ার্ডেড দেখতে পাচ্ছি এখানে ভার্ব টু রয়েছে, মানে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট থাকলে ওয়াজ ওয়্যার, যেহেতু উইনার্স অনেকজন বোঝাচ্ছে তাই হবে ওয়্যার, দ্য উইনার্স ওয়্যার। নেক্সট 3 নম্বরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ অ্যাওয়ার্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে অ্যাওয়ার্ডেড, ওটা থেকে গেল। নেক্সট আমরা লিখে দেব অবশিষ্ট অংশ বা কমপ্লিমেন্ট, উইথ মেডালস, বাই, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য প্রিন্সিপাল। এক্ষেত্রে মনে রাখবো সাবজেক্ট যদি হতো কোনো প্রোনাউন, তাহলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম ভিন্ন থাকে। তাহলে সাবজেক্ট থাকলে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা আমাকে লিখতে হতো। নেক্সট চলে আসবো আমরা ন্যারেশন চেঞ্জ। তাহলে ন্যারেশন চেঞ্জে কি রয়েছে এখানে একটুখানি দেখবো। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, হোয়াই ডিড ইউ গিভ ইউর ফ্রেন্ড দিস বুক। তাহলে ন্যারেশন চেঞ্জ করার সময় আমি বারবার বলি যে SLPTS এর ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, এর রুলসটা খেয়াল রাখবে। ফার্স্ট অফ অল সেন্টেন্স আইডেন্টিফাই করবে। এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা WS টাইপ রয়েছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে শেড টু এর পরিবর্তে হয় আস্ক, এবং লিঙ্কার কি হয় কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে যদি WH ওয়ার্ড থাকে তাহলে সেটাই WH ওয়ার্ড হিসেবে থেকে যাবে, অর্থাৎ WH ওয়ার্ড এখানে হয় রয়েছে, হয় থেকে যাবে। নেক্সট P ফর প্রোনাউন চেঞ্জ। প্রোনাউন চেঞ্জ করব আমরা, কতগুলো প্রোনাউন রয়েছে, ইউ রয়েছে, ইওর রয়েছে। তাহলে এবার চেঞ্জ করতে হবে, এখানে দিস অ্যাডজেক্টিভ হয়ে রয়েছে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে সিচুয়েশন চেঞ্জের ক্ষেত্রে দিস থাকলে দ্যাট হবে, নাও থাকলে দেন হবে, এগুলো। তাহলে ইউ সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পার্সোনাল প্রোনাউন থাকলে সাধারণত অবজেক্টে যে আছে তাকে বোঝায়। তাহলে এখানে ইউ বলতে স্টুডেন্টকে বোঝাচ্ছে, ইওর বলতেও স্টুডেন্টকেই বোঝাচ্ছে। ইউ সাবজেক্টিভ ফর্ম রয়েছে তাই স্টুডেন্টের জন্য আমরা প্রোনাউন নেব হি, সাবজেক্টিভ ফর্ম, এবং ইওর রয়েছে পজেসিভ ফর্ম তাই স্টুডেন্টের এই হি থেকে হিজ নিতে হবে, এবং দিস থাকলে দ্যাট করতে হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা টি ফর টেন্স চেঞ্জ, এটা একটু ছুটে গেছে বলতে। টি ফর টেন্স চেঞ্জ, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। তাহলে এখানে ডিড গিভ আছে, সুতরাং এটা হয়ে যাবে হ্যাড গিভেন, পাস্ট পারফেক্ট। তাই অ্যান্সার পাবো আমরা দ্য টিচার asked the student। নেক্সট কমা ইনভার্টেড কমাটা শুধু তুলে দিতে হবে যে হয় হি হ্যাড গিভেন, পাস্ট পারফেক্ট হলো, পাস্ট ইনডিফিনিট ছিল তাই গিভেন। এবার ইওরটা হয়ে গেল হিজ, পজেসিভ ফর্মে রয়েছে তার জন্য পজেসিভ ফর্ম হলো, তাহলে হিজ ফ্রেন্ড, তারপরে দিস থেকে হবে দ্যাট, তাহলে দ্যাট বুক। আর ইনডাইরেক্ট স্পিচের শেষে অবশ্যই ফুল স্টপ হবে, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াই হি হ্যাড গিভেন হিজ ফ্রেন্ড দ্যাট বুক। নেক্সট Rabindranath was a great poet. He won the Nobel Prize in 1930. সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলা হয়েছে, জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। প্রথমেই বলেছিলাম যে সাবজেক্টের যদি মিল হয় তাহলে টু পিন, অর্থাৎ আমরা জয়েনিং এর সিম্পল সেন্টেন্সে জয়েন করার যে 7টা স্টেপ, প্রায় 7টা স্টেপকে আমরা ভাগ করে নিয়েছিলাম দুটোতে। একটা লিখেছিলাম টু পিন, তাহলে প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ড পার্টিসিপল রয়েছে, ইনফিনিটিভ রয়েছে, নাউন ইন অ্যাপোজিশন।
বলা হয়েছিল এখানে যে সাধারণত টু প্লাস ভার্বন থাকলে ইনফিনিটিভ, আর নাউন যদি থাকে নাউনকে প্রশ্ন করলে অর্থাৎ কে দিয়ে যদি প্রশ্ন করি, কোনো ব্যক্তি থাকে তাহলে উত্তর পেয়ে গেলে, বা কোনো বস্তু থাকলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হবে নাউন ইন অ্যাপোজিশন। এখানে একটা নাম দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ। এবার যদি এই ব্যক্তিকে প্রশ্ন করি কে দিয়ে, যে হু ওয়াজ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কে ছিলেন, অ্যান্সার রয়েছে আ গ্রেট পয়েট, তাহলে রবীন্দ্রনাথ ছিলেন একজন মহান কবি, উত্তর পেয়ে গেছে। সুতরাং এটা হবে নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন লেখার নিয়ম হচ্ছে নাউন লিখে নাউনের পরে কমা দিতে হবে। তাহলে রবীন্দ্রনাথ কমা, তারপরে এই অ্যাপোজিশনের যে অ্যান্সারটা পেয়েছি সেই অ্যান্সারটা লিখে দিতে হবে। কি পেয়েছি আমরা? আ গ্রেট পয়েট। তারপরে সিম্পল সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট একটা থাকে তাই দ্বিতীয় সাবজেক্টটা লিখবো না, প্রথম সাবজেক্ট লিখে নিয়েছি, তারপরে বাকি অংশটুকু লিখবো আমরা। তাহলে বাকিটুকু কি রয়েছে? ওয়ান দা নোবেল প্রাইজ ইন 1913, অ্যান্সার হয়ে গেল। খুবই সহজ, কঠিন কিছু নাই। যদি পার্টিসিপল থাকতো তাহলে পরপর দুটো ঘটনা থাকতো, তখন আমরা প্রথম ঘটনার ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি দিয়ে শুরু করতাম, বি ভার্ব থাকলে বেইং দিতে হতো। নেক্সট, আই মেট এ গার্ল, she had won the national scholarship, join into a complex sentence। কঠিন কিছু নাই। বলেছিলাম যে দ্বিতীয় সেন্টেন্সে যদি প্রথম সেন্টেন্সের কোনো নাউন, বিশেষ করে কোনো নাউনকে, প্রথম সেন্টেন্সের কোনো নাউনকে যদি রিপিট করে থাকে তাহলে বুঝতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তাহলে কে রিপিট করেছে প্রথম সেন্টেন্সে যে কথাগুলো রয়েছে? আই মেট এ গার্ল, সি হ্যাড ওন দ্য ন্যাশনাল স্কলারশিপ। এখানে সি বলতে কাকে রিপিট করা হয়েছে? সি বলতে বোঝানো হয়েছে আ গার্ল। তাহলে এই যে সি, এই সি দ্বারা কাকে রিপিট করেছে? আ গার্ল। এটা ব্যক্তি, ব্যক্তি বোঝালে কি বলেছিলাম? হু হবে। তাহলে এখানে বসাতে হবে আমাদেরকে হু, অর্থাৎ ওই হু বা ডব্লিউ চটটা বসবে কোথায়? যাকে বোঝাবে তারপরে। তাহলে অ্যান্সার খুবই সহজ, আই মেট এ গার্ল হু হ্যাড ওন দ্য ন্যাশনাল স্কলারশিপ। অ্যান্সার হয়ে গেল, ভারী কিছু নয়। আবারও বলছি যে প্রথমে আমরা দেখব যে দ্বিতীয় সেন্টেন্সে রিপিট করেছে কিনা, বিশেষ করে অ্যাডজেক্টিভ ক্লজে অবশ্যই কাউকে না কাউকে প্রথম সেন্টেন্সের কাউকে রিপিট করে যাবে। যে রিপিট করবে তাকে দেখবো আমরা যে কাকে বোঝাচ্ছে। ব্যক্তি বোঝালে হু, বস্তু বোঝালে হুইচ বা দ্যাট হয়, যদি জায়গা বোঝায় তাহলে হোয়ার, সময় বোঝালে হোয়েন, কারণ বোঝালে হয়, এই সমস্ত জিনিসগুলো বসে। নেক্সট, নেক্সট গ্রামার রয়েছে আজকের আমাদের কম্পারেটিভ ডিগ্রি। দেওয়া রয়েছে পজিটিভ ডিগ্রি, কি রয়েছে? নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ গঙ্গা। তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রি হোক বা সুপারলেটিভ ডিগ্রি হোক, আমাকে শুরু করতে হবে সাবজেক্ট দিয়ে। তাহলে সাবজেক্ট কি রয়েছে? গঙ্গা। সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। তাহলে সাবজেক্ট বসালাম, ভার্ব কি আছে? ইজ। তাহলে গঙ্গা ইজ। তারপরে 3 নম্বরে যে ডিগ্রি করব কম্পারেটিভ বা সুপারলেটিভ সেটা লিখতে হবে। তাহলে এখন কম্পারেটিভ ডিগ্রি করছি, কম্পারেটিভ ডিগ্রি লিখবো, কি হবে? লঙ্গার। আর এই ডিগ্রির পরে সবসময় কি বসবে? দেন এনি আদার বা দেন মোস্ট আদার। যেহেতু নো আদার রয়েছে তাই হবে দেন এনি আদার। দেন এনি আদার রিভার ইন ইন্ডিয়া। ভারী কিছু নয় এগুলো। এর আগে 5টা সেট কমপ্লিট করেছো, সেখানে অনেকগুলো জিনিস ছিল এগুলো। নেক্সট চলে যাই। আচ্ছা, একটু ধৈর্য ধরো, গরম লাগছে, কিছু করার নাই। নেক্সট, দ্য আর্থ ইজ মুভিং রাউন্ড দ্য সান। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলা হয়েছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে যদি চিরন্তন সত্য বা মানে ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে তাহলে সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সূর্য নয়, এখানে পৃথিবী, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, চিরন্তন সত্য। তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট রয়েছে তাই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, সুতরাং এখানে হবে মুভস। আবারও বলছি, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট এগুলো সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, এবং যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তাহলে এখানে কি পেলাম আমরা? মুভস হলো, যেহেতু
দ্য আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে। ঠিক একইভাবে সাবজেক্ট রয়েছে দ্বিতীয় সেন্টেন্সে মাই ফাদার, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর কি বলেছে এখানে, গেট বা কিছু একটা, না এখানে গেট প্রেজেন্ট টাইনি, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে এখানে অলওয়েজ বলে রেখেছে, তাহলে আমার বাবা সর্বদা সকালে খুব তাড়াতাড়ি ওঠে, তাহলে প্রতিদিন উঠে আর কি। তাহলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে তাহলে কি করতে হয়, প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটে বললাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, এখানে গেটস আছে, অ্যান্সার হয়ে গেল মাই ফাদার অলওয়েজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। নেক্সট হচ্ছে দ্য টিচার ডিস্ট্রিবিউটেড দ্য আনসার শিট অ্যামং স্টুডেন্টস। ডিস্ট্রিবিউটেড এর ফ্রেজাল ভার্ব কি হবে, ডিস্ট্রিবিউটেড এর ফ্রেজাল ভার্ব হবে গিভ অ্যাওয়ে, কিন্তু যেহেতু ডিস্ট্রিবিউটেড পাস্ট ফর্মে রয়েছে তাই লিখতে হবে গেভ অ্যাওয়ে। কিন্তু আরেকটা ফ্রেজাল ভার্ব রয়েছে, সেটাও মনে রাখতে হবে, বিশেষ করে এই অ্যানসার শিটগুলো বিলি করার সময় যে ফ্রেজাল ভার্বটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিভ আউট, পাস্ট টেন্সে রয়েছে, লিখতে হবে গেভ আউট। নেক্সট হচ্ছে দ্য এডিটর রিজেক্টেড মাই আর্টিকেল উইদাউট গিভিং এনি রিজন। রিজেক্টেড এটা পাস্ট ফর্ম রয়েছে, ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন, পাস্টে রয়েছে তাই লিখতে হবে টার্ন ডাউন। নেক্সট সি অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড এর পরে ব্যক্তির কাছে আবেদন করা হয়, যে ব্যক্তির কাছে তার আগে টু বসবে এবং যেই কাজের জন্য ফর হবে, তাহলে কি হচ্ছে সি অ্যাপ্লাইড টু দ্য ভিডিও, কিসের জন্য, ফর আ জব, হয়ে গেল অ্যান্সার। নেক্সট হচ্ছে হি মেট মি, সে আমার সঙ্গে সাক্ষাৎ করেছিল দ্য এয়ারপোর্ট, এখানে হবে অ্যাট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টের আগে অ্যাট, তাহলে অ্যাট দ্য এয়ারপোর্ট। আর এখানে দেখতে পাচ্ছি আর্টিকেল রয়েছে, সুতরাং এর আগে আর্টিকেল হবে না, অ্যাট দ্য এয়ারপোর্ট। অ্যারাইভের পরে দুটো প্রিপোজিশন বসে, একটা বসে ওয়ান আর একটা ইন, অন টাইম ইন টাইম। সঠিক সময়ে যদি হয় শিডিউল টাইম তাহলে সেটা হচ্ছে অন, আর যদি অনেক আগে হয়ে যায় বিফোর হয় তাহলে সেটা হচ্ছে ইন। অ্যারাইভের ক্ষেত্রে সাধারণত ওয়ান, তাহলে অ্যারাইভড অন টাইম ফর দ্য মিটিং। নেক্সট পিপল ওয়ার টু স্টার্ট টু স্পিক ইন দ্য বিগিনিং, এখানে বলা হয়েছে লোকজনেরা শুরুতে এতটাই হতভম্ব হয়েছিল যে তারা কথাই বলতে পারছিল না, কিন্তু এইখানে গ্রামারটা বলা হয়েছে স্প্লিট আপ করতে, অর্থাৎ এটা আমি বিভিন্নভাবে লিখছি, একটু দেখে নাও। কয়েকটা এর অ্যান্সার হবে, খুব সহজে নেবে না, খুব ভারী নয়, কিন্তু বেশি সহজ ভাবতে গিয়ে ভুল করবে, সুতরাং দেখো যে কি হচ্ছে ওটা। প্রথমে বলেছে এখানে স্প্লিট আপ, তো চলো স্প্লিট আপ করে ফেলি আমরা। নাম্বার এ, স্প্লিটিং করার সময় কি করতে হবে, এই টু এর জায়গায় আমরা সাধারণত ভেরি শব্দটা ইউজ করে থাকবো, তাহলে কি হবে, পিপল ওয়ার ভেরি স্টান্ড, STUNNED, স্টান্ড, ফুল স্টপ। তারপরে টু এর পরে আমরা সাবজেক্ট, তারপরে ক্যান নট বা কুড নট লাগাবো, পাস্ট টেন্স আছে তাই কুড নট হবে। সাবজেক্টটা কি, পিপল, পিপল সিঙ্গুলার না প্লুরাল ফর্ম, অবশ্যই প্লুরাল, তাহলে দে হবে, তাহলে দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, অ্যান্সার হয়ে গেল। আমাদেরকে এটা অন্যভাবেও বলতে পারে, কিভাবে বলতে পারে, স্প্লিট আপ না দিয়ে এখানে বলতে পারে টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। যদি কমপ্লেক্স সেন্টেন্স বলে তাহলে অ্যান্সার হবে, কি অ্যান্সার হবে দেখো, পিপল ওয়ার সো স্টান্ড, কেন সো স্টান্ড দেবো, যেখানে টি ডাবল থাকবে এই টু এর জায়গায় দিতে হবে এস ও সো, এবং পি ও টু তুলে দিয়ে লিখতে হবে দ্যাট সাবজেক্ট ক্যান নট বা কুড নট, প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট, পাস্ট টেন্স থাকলে কুড নট, অবশ্যই প্রোনাউন বসানোর চেষ্টা করব। তাহলে টু স্টান্ড, তারপর টু এর জায়গায় বললাম দ্যাট সাবজেক্ট ক্যান নট বা কুড নট, এখানে কুড নট লিখবো, পাস্ট টেন্স আছে, তাহলে দ্যাট দে কুড নট স্পিক ইন দা বিগিনিং, লিখে দিলাম ওটা। নেক্সট আমাদেরকে অন্যভাবেও বলতে পারে, কি বলতে পারে, যে রিমুভ টু বা অ্যাভয়েড টু, সেম অ্যান্সার পাবো। আমাদেরকে অন্যভাবেও বলতে পারে, কিভাবে বলতে পারে, যে এইটা কিন্তু আমরা কমপ্লেক্স যখন করব তখন শুধুমাত্র এইভাবে কমপ্লেক্স করবো তা নয়, এই কমপ্লেক্সটা অন্যভাবেও করতে পারি, অ্যাজ দিয়েও করতে পারি, সেন্স দিয়েও করতে পারি। তাহলে অ্যাজ পিপল ওয়ার সো স্টান্ড, কমা দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, এই অ্যান্সারটা এই অ্যাজ এর জায়গায় আমরা সিন্স লিখেও লিখতে পারবো,
অন্যভাবেও লিখতে পারবো, সেটা হবে, তো দেখো এখানে আর সিন্স দিয়ে লিখছি না, কারণ সিন্স পিপল ওয়্যার সো ইস্টার্ন কমা দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, সেম আসবে। নাম্বার ডি, বিকজ দিয়েও লেখা যাবে, তাহলে বিকজ দিয়ে লিখলে আগে ইফেক্টটা লিখতে হবে, তাহলে কি হবে, পিপল কুড নট স্পিক ইন দ্য বিগিনিং because they were very stunned, no sorry, they were very stunned, এইভাবেও লেখা যাবে। এইটাকে আবার আমাদেরকে বলতে পারে যে টার্ন ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। যদি কম্পাউন্ড সেন্টেন্স বলে তখন কি করব, প্রথমটার মতোই লিখবো, শুধু সো অ্যাড করে দেবো, তাহলে কি হবে, পিপল, এবার কম্পাউন্ড বলছি, কম্পাউন্ড, পিপল ওয়্যার ভেরি স্টান্ড so they could not speak in the beginning। এইভাবে বিভিন্ন ভাবে কিন্তু আমাদেরকে এই গ্রামারটা দিয়ে থাকতে পারে, সুতরাং আমি বিভিন্ন ভাবে তোমাদের লিখে দিলাম। তো এইভাবে আনসার গুলো করবো। নেক্সট ডে আমরা অবশ্যই 7th এরপর থেকে কিন্তু কঠিন গুলো হবে, অর্থাৎ আস্তে 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 কঠিনের দিকে যাবে। 5 অব্দি এদিকে 3, 4, 5 একটু হাই ছিল, 6টা একটু লো লেভেল করা হয়েছে, 7, 8, 9, 10 এগুলো একটু ভারী ভারী হবে আবার। আপাতত এই পর্যন্ত।